आज আমরা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের সিকোয়েন্সিয়াল সার্কিটসের সেকেন্ড ভিডিও দেখব। এর আগের দিনের ভিডিওতে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে এবং ল্যাচ এই সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ পড়ব। আজকে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোর্শন যেটা ফ্লিপ ফ্লপ সেটা পড়ব। ফ্লিপ ফ্লপ কেন ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে? কারণ ফ্লিপ ফ্লপই কিন্তু যাবতীয় ইলেকট্রনিক যে ডিভাইস তৈরি হয় তার একদম বেসিক এলিমেন্ট। ফ্লিপ ফ্লপ ব্যবহার করেই কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করা হয়, যেগুলো দিয়েই কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র তৈরি করা হয়। আমরা তাহলে একটু প্রথমেই ফ্লিপ ফ্লপের ডেফিনেশনটা দেখে নিই। ফ্লিপ ফ্লপের ডেফিনেশন হচ্ছে, আ ফ্লিপ ফ্লপ ইজ এ সিকোয়েন্সিয়াল bistable age-triggered device that can remain stable in either of two possible states, namely 0, that is reset state, and 1, that is set state. It has two different outputs such that one output is the complement of the other output. তাহলে আমরা এর আগে ল্যাচের যে ডেফিনেশন পড়েছিলাম এটা কিন্তু অলমোস্ট এক, শুধু একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ল্যাচ যখন আমরা পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম লেভেল ট্রিগার্ড, এবার আমরা পড়ছি এজ ট্রিগার্ড। তাহলে আমাদের কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে যে এই এজ ট্রিগার্ড ব্যাপারটা কী, কারণ তাছাড়া যে বাকি কথাগুলো সিকোয়েন্সিয়াল মানেও আমরা জানি, যেটাকে আমরা মেমোরি এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। বাইস্টেবল মানেও আমরা জানি যে দুরকম স্টেটেই থাকতে পারে, 0 অথবা 1, এবং এটাও আমরা জানি যে ল্যাচের মতোই ফ্লিপ ফ্লপেরও কিন্তু দুটোই আউটপুট থাকে, যার একটা আরেকটার কমপ্লিমেন্ট হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এজ ট্রিগার্ড ব্যাপারটা কি। এজ ট্রিগার্ড ব্যাপারটা কি আমরা মনে রাখবো। এজ ট্রিগার্ড বলতে বোঝায় যে একটা ফ্লিপ ফ্লপের একটা স্টেটের চেঞ্জ কখন হয়, যখন তার সাথে যুক্ত একটা ক্লক সিগন্যাল চেঞ্জ হয়। অর্থাৎ এক্ষেত্রে সবসময় একটা ক্লক সিগন্যাল থাকে, একটা ক্লক সিগন্যাল থাকে যেটা যখন ট্রিগার্ড হয়, অর্থাৎ সেই ক্লক সিগন্যালটা যখন আসে তখনই কিন্তু একটা ফ্লিপ ফ্লপের স্টেটটা চেঞ্জ হতে পারে। এটাকেই বলা হয় এজ ট্রিগার্ড। তাহলে আমরা এর আগে ল্যাচের ক্ষেত্রে দেখেছিলাম লেভেল ট্রিগার্ড, আর এক্ষেত্রে আমরা দেখলাম এটা হচ্ছে এজ ট্রিগার্ড। এবার আমরা তাহলে এই ল্যাচ আর যে আমাদের ফ্লোচার্ট তার পার্থক্যটাও আমরা একটু শুনে নিই। আমরা যদি ল্যাচ আর ফ্লিপ ফ্লপের পার্থক্য বলতে যাই তাহলে আমরা প্রথমেই কী দেখব, যে ল্যাচেস আর বিল্ডিং ব্লকস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটস অ্যান্ড দিস ক্যান বি বিল্ড ফ্রম লজিক গেটস। আমরা এর আগেই দেখেছি বিভিন্ন লজিক গেট ব্যবহার করি আমরা ল্যাচ তৈরি করি, এবং এরা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার ফ্লিপ ফ্লপসের ক্ষেত্রে কি, ফ্লিপ ফ্লপস আর অলসো বিল্ডিং ব্লকস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটস বাট দিস ক্যান বি বিল্ড ফ্রম ল্যাচেস। অর্থাৎ ফ্লিপ ফ্লপেও সিকোয়েন্সিয়াল সার্কিট এবং সেটাও ল্যাচের মতো ভাবেই তৈরি হয়, কিন্তু ল্যাচ যেমন আমাদের বিভিন্ন বুলিয়ান গেট দিয়েই তৈরি হয়, ফ্লিপ ফ্লপ কিন্তু ল্যাচ দিয়েও তৈরি হতে পারে। ল্যাচ কন্টিনিউয়াসলি চেকস ইটস সিগন্যালস, দ্যাট ইজ ইনপুটস অ্যান্ড চেঞ্জেস ইটস আউটপুট করসপন্ডিংলি। অর্থাৎ ল্যাচ কিন্তু প্রতি মুহূর্তে তার কাছে যে ইনপুট আসছে সেটাকে খেয়াল করে এবং সেই অনুসারে আউটপুটটাকে পরিবর্তন করে। ফ্লিপ ফ্লপ কন্টিনিউয়াসলি চেকস its inputs and changes its output correspondingly only at times determined by clocking signal. অর্থাৎ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিন্তু ক্লক সিগন্যালটা খুব ইম্পর্টেন্ট। যখন একটা ক্লক সিগন্যাল যখন আসছে তখনই কিন্তু সেই ইনপুটটাকে চেক করছে এবং সেই রেসপেক্টে আউটপুটটাকে চেঞ্জ করছে। A latch is sensitive to the duration of the pulse and can send or receive the data when the switch is on. অর্থাৎ কি, ল্যাচ কিন্তু কতক্ষণ সেই পালসটা মানে যে পালসটা আসছে তার মধ্যে সেই পালসটা কতক্ষণ স্থায়ী হচ্ছে তার উপর নির্ভর করে, এবং যখন সুইচ অন থাকে তখনই কিন্তু সে কাজ করতে পারে। ফ্লিপ ফ্লপ ইজ সেন্সিটিভ টু আ সিগন্যাল চেঞ্জ, দে ক্যান ট্রান্সফার ডেটা অনলি at the signal instant and data cannot be changed until next signal change. অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা সিগন্যাল চেঞ্জ না হলে কোনোভাবেই ডেটাটা চেঞ্জ হয় না।
বা ডেটাটা চেঞ্জ হয় না বলতে আউটপুটটা চেঞ্জ হয় না। ফ্লিপ ফ্লপস আর ইউজড অ্যাজ আ রেজিস্টার। আমরা কিন্তু ফ্লিপ ফ্লপকে রেজিস্টার হিসেবেও ব্যবহার করি। এই রেজিস্টার কি সেটা আমরা এরপরে শুনবো। রেজিস্টার দিয়েই কিন্তু আমাদের কম্পিউটার তৈরি হয়, রেজিস্টার বা এই ধরনের বিভিন্ন ডিভাইস দিয়ে। ল্যাচেস এর ক্ষেত্রে ইট ইজ বেসড অন দ্য এনাবেল ফাংশন ইনপুট, অর্থাৎ এক্ষেত্রে যে ইনপুটটা আসছে সেটার উপরই এটা নির্ভর করে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি ইট ওয়ার্কস অন দ্য বেসিস অফ ক্লক পালসেস, অর্থাৎ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিন্তু ক্লক পালসটাও খুব ইম্পর্টেন্ট। একটা ক্লক পালস যখন আসছে তখনই কিন্তু ফ্লিপ ফ্লপ কাজ করছে। কন্টিনিউয়াস ইনপুট চেঞ্জ হলেও কিন্তু ক্লক পালস চেঞ্জ না হলে কিন্তু মানে নতুন ক্লক পালস না এলে কিন্তু ফ্লিপ ফ্লপ চেঞ্জ হয় না। It is based on the enable এটা আমি এক্ষুনি বললাম। It is a level triggered, that means that the output of the present state and input of the next state depends on the level, that is binary input 1 or 0, অর্থাৎ এটা কিন্তু লেভেল ট্রিগার্ড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে আউটপুট বেরোচ্ছে এবং এর পরের ধাপে যে ইনপুট আসবে তার ভিত্তিতে নেক্সট আউটপুটটা তৈরি হবে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি ইট ইজ অ্যান এজ ট্রিগার্ড, ইট মিনস দ্যাট দ্য output and the next input next state input changes when there is a change in clock pulse, whether it may be a positive or a negative clock pulse, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইনপুট যে আসছে সেটা চেঞ্জ হওয়া মানে সেটাও অ্যাক্টিভেটেড হওয়া বা এখনের যে আউটপুটটা সেটা গিয়ে যে আবার প্রবেশ করছে সমস্তটাই কিন্তু ক্লক পালসের উপর ডিপেন্ডেন্ট। ক্লক পালস এলে তখনই কিন্তু কাজটা হবে। এবার সেই ক্লক পালসটা কিন্তু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ ক্লক পালস হলে সেটাকে আমরা বলি পজিটিভ এজ ট্রিগার্ড, আর নেগেটিভ ক্লক পালস হলে আমরা সেটাকে বলি নেগেটিভ এজ ট্রিগার্ড। আমরা নেগেটিভ আর পজিটিভ এজ ট্রিগার্ডের পার্থক্যটা একটু শুনে নিই। যখন যে সমস্ত ডিভাইসের ক্ষেত্রে ক্লক পালসটা অফ থেকে অনের দিকে গেলে পরে ফ্লিপ ফ্লপটা কাজ করে সেগুলোকে বলা হয় পজিটিভ এজ ট্রিগার্ড, এবং যে সমস্ত ক্ষেত্রে ক্লক সিগন্যালটা অন থেকে অফের দিকে অর্থাৎ 1 থেকে 0-র দিকে গেলে ফ্লিপ ফ্লপ কাজ করে বা যে কোনো ডিভাইসই কাজ করে সেটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার্ড। এই হলো পজিটিভ এবং নেগেটিভ এজ ট্রিগারের পার্থক্য। এর আগে আমরা ফ্লিপ ফ্লপের ডেফিনেশন বা কিছু বৈশিষ্ট্য পড়লাম। এবার আমরা একটা একটা করে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে পড়ব, যেখানে আমরা শুরুই করছি নর গেট এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে। এটিকে কিন্তু দেখতে একেবারে এর যদি আমরা গেটের স্ট্রাকচারটা দেখি সেটা কিন্তু একদমই আমাদের যে আমরা যে সিনক্রোনাস ল্যাচ পড়েছিলাম নর দিয়ে তার মতন, কিন্তু এখানে পার্থক্যটা কোথায় যে এখানে কিন্তু একটা পজিটিভ এজ ট্রিগারিং হচ্ছে, ক্লক পালস পজিটিভ এজ ট্রিগার হিসেবে কিন্তু এই সার্কিটে প্রবেশ করছে, যার জন্যই কিন্তু এটা একটা ফ্লিপ ফ্লপ। আমরা এর আগেই পড়লাম তো যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের এটাই পার্থক্য, এবং এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটাও কিন্তু একেবারেই সিনক্রোনাস নর গেটের ব্যবহার করে যে আমরা এসআর ল্যাচ তৈরি করি তার মতো। শুধু পার্থক্যটা কোথায় যে এখানে কিন্তু যে কাজ হবে যা কিছু হবে সেটা কিন্তু সেই মানে সার্কিট যখন পজিটিভ এজ ট্রিগারিংটা পাবে সেই সময় কাজ হবে। অর্থাৎ যখন ক্লক পালসটা যেহেতু এটা পজিটিভ এজ ট্রিগার্ড, তাহলে যখন ক্লক পালসটা 0 থেকে 1-এ ট্রান্সফার্ড হবে তখন যে ট্রিগারিংটা ভেতরে যাবে সার্কিটের মধ্যে সেই সময় কিন্তু এই সার্কিটটা এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। এর আমরা স্টেট টেবিলটা একটু দেখে নিই। দেখো এখানে ক্লক পালস রয়েছে, তার সাথে এস এবং আর দুটো ইনপুট রয়েছে এবং সেই সাথে Qn+1 রয়েছে, যেমন ঠিক আমরা ল্যাচের ক্ষেত্রে পড়েছিলাম, আর সেই সাথে স্টেট রয়েছে। আমরা এর আগেই দেখছি যে ক্লক পালস 0 বা 1 যাই থাকুক না কেন এবং সেক্ষেত্রে এস এবং আর যাই থাকুক না কেন আমাদের যদি পজিটিভ ট্রিগারিং না হয় সেক্ষেত্রে কিন্তু ফ্লিপ ফ্লপের কন্ডিশন বা স্ট্যাটাস কিচ্ছু চেঞ্জ হবে না, আউটপুট কিচ্ছু চেঞ্জ হবে না, সেটা কিন্তু প্রিভিয়াস বা লাস্ট স্টেটেই থাকবে। তাহলে ক্লক পালস যখন হাইতে যাবে, লো থেকে হাইতে, দ্যাট ইজ অফ থেকে অনে যাচ্ছে, 0 থেকে 1-এ যাচ্ছে, সেই অবস্থাতেই তো এই যে ফ্লিপ ফ্লপ কাজ করবে। তাই জন্য দেখো ক্লকটাকে কিন্তু আমরা হাইয়ের একটা সিগন্যাল বা হাইয়ের একটা সিম্বল আমরা এখানে ইউজ করছি। সেই ক্ষেত্রে S0R0, S0R1, S1R0 এবং SR
দুজনেই 1, এই রকম 4টে ইনপুট কম্বিনেশন আমরা পাবো। এবং প্রথম ক্ষেত্রে অর্থাৎ এস এবং আর উভয় 0 থাকলে আমাদের Qn+1 হবে Qn, অর্থাৎ লাস্ট স্টেটের মতোই থাকবে। এরপর যখন S0 R1 তখন Qn+1টা হবে 0, অর্থাৎ রিসেট স্টেটে থাকবে। যখন S=1 R=0 তখন Qn+1 অর্থাৎ নতুন যে আউটপুট যেটা কিউ এর সেটা 1 হয়ে যাবে, অর্থাৎ সেট স্টেটে থাকবে। এবং এস এবং আর দুজনেই যখন 1 ইনপুটে থাকবে সেক্ষেত্রে কিন্তু Qn+1 এর কোনো নির্দিষ্ট ভ্যালু আমরা পাবো না, সেটা কিন্তু সেই ফরবিডেন স্টেটে থাকবে যেটা আমরা ল্যাচের ক্ষেত্রেও পড়েছিলাম। এবং এই অবস্থাটাই কিন্তু আমাদের একটা আনপ্রেডিক্টেবল অবস্থা, যেটাকে কিন্তু আমরা বলতে পারি না যে সেটা কি রেজাল্ট শো করবে। কিন্তু এখানে আমাদের কি মনে রাখতে হবে যে এই যে 4টে কম্বিনেশন আমরা পড়লাম প্রতিটা কিন্তু অ্যাক্টিভেটেড বা প্রতিটা কাজ তখনই করবে যখন ক্লক পালসটা কিন্তু পজিটিভ এজ ট্রিগারিং মোডে থাকবে, অর্থাৎ 0 থেকে 1 বা অফ থেকে অন হবে। এই পালসটা যখন প্রবেশ করবে, ক্লক পালসটা ট্রিগার হিসেবে প্রবেশ করবে, তখনই কিন্তু এই কাজটা হবে। নেক্সট আমরা দেখব ন্যান্ড গেট ব্যবহার করে এসআর ফ্লিপ ফ্লপ। এটিরও আমরা যদি ডায়াগ্রামটা দেখি, এটা কিন্তু একদমই সিনক্রোনাস টাইপের, যে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এসআর ল্যাচ তৈরি করেছিলাম সেরকমই, শুধু এর আগেরটির মতো এক্ষেত্রেও একটাই পার্থক্য যে ল্যাচের ক্ষেত্রে জাস্ট ক্লক সিগন্যাল প্রবেশ করেছিল, কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সেই ল্যাচ ক্লক সিগন্যালটাই কিন্তু এজ ট্রিগার হিসেবে ফ্লিপ ফ্লপে প্রবেশ করছে। এবার এটিরও কার্যকারিতা যেটা বা কার্যপদ্ধতি যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা, সেটা কিন্তু একেবারেই সিনক্রোনাস ন্যান্ড গেট এসআর ল্যাচের মতো। পার্থক্য এখানেও সেই ওই একটাই যে যখন পজিটিভ এজ ট্রিগারিং হবে, অর্থাৎ ক্লক পালসটা রাইজ করবে, 0 থেকে 1 হবে, তখনই কিন্তু এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়ে কাজ করবে, অর্থাৎ সেই অবস্থাতেই কিন্তু তার যে চেঞ্জটা সেটা কিন্তু হবে। এবার আমরা এর স্টেট টেবিলটাও দেখে নিই। এটাও কিন্তু ওই এসআর ল্যাচের মতোই। এক্ষেত্রেও ক্লক পালস 0 বা 1 যাই হোক, যদি সেটা রাইজিংয়ের স্টেটে না থাকে, মানে রাইজটা না হয়, এজ ট্রিগারিং না হয়, সেক্ষেত্রে কিন্তু এসআর এর মানও যাই হোক না কেন Qn+1 কিন্তু Qnই থাকবে, অর্থাৎ লাস্ট স্টেটেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন ক্লক পালসটা রাইজিং স্টেটে থাকবে, অর্থাৎ পজিটিভ এজ ট্রিগারিং হচ্ছে, অর্থাৎ মানে 0 থেকে 1-এ যাচ্ছে, সেই পরিস্থিতিতে সেই অবস্থায় এসআর এর সেই 4টে কম্বিনেশনে থাকছে 0 0 0 1 1 0 1 1, এবং সেক্ষেত্রে 0 0-র ক্ষেত্রে Qn+1 হচ্ছে Qn, অর্থাৎ লাস্ট স্টেটের মতো, অর্থাৎ আগের যা আউটপুট ছিল এবারের আউটপুটটাও সেম থাকবে। 0 আর 1-এর ক্ষেত্রে আউটপুটটা হবে 0, অর্থাৎ রিসেট, সে আগের বার যাই থাকুক না কেন, এবং মানে প্রিভিয়াস আউটপুট যেটাকে আমরা বলছি। এবং যখন S1 আর 0 সেক্ষেত্রেও প্রিভিয়াস আউটপুট যাই থাকুক না কেন, নতুন Qn+1 যেটা নতুন আউটপুট সেটা 1 হবে, অর্থাৎ সেট স্টেটে থাকবে। এবং এক্ষেত্রেও এস এবং আর দুটোই যদি 1 হয় সেক্ষেত্রে কিন্তু আমরা Qn+1-এর সুনির্দিষ্ট মান বলতে পারবো না, কারণ এটাও কিন্তু সেই একই ফরবিডেন স্টেটে থাকবে। এবার এই যে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা নর গেট দিয়েই করি বা ন্যান্ড গেট দিয়েই করি, এখানে যে এই 1 1 এস এবং আর দুটোই 1 হলে যে আমরা একটা ফরবিডেন স্টেট পাচ্ছি, যেখানে কি হবে সেটা আমরা বলতে পারছি না, একটা আনপ্রেডিক্টেবল অবস্থা হচ্ছে, এটাকেই কিন্তু বলা হয় রেস কন্ডিশন। এবার এই রেস কন্ডিশন যেহেতু এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে রয়েছে, সেটাকে সরিয়ে দেওয়ার জন্য বা সেটাকে রিমুভ করার জন্য কিন্তু আমরা এর পরবর্তী যে ফ্লিপ ফ্লপ সেটা দেখব। এবার আমরা তাহলে ডি ফ্লিপ ফ্লপ কী সেটা বুঝে নিই। প্রথমে ডি ফ্লিপ ফ্লপের স্ট্রাকচারটা দেখি। আমরা যদি ইনপুট যেটা বাইরে থেকে আসছে সেটুকুকে বাদ দিয়ে বাকি স্ট্রাকচারটা দেখি, তাহলে এটা কিন্তু আমরা এক্ষুনি যে এসআর ফ্লিপ ফ্লপ দেখলাম নর গেট ইউজ করে, হুবহু তার মতন। এখানে ক্লক পালস ট্রিগার হিসেবে G1 এবং G2 নামক যে দুটো অ্যান্ড গেট আছে তাতে প্রবেশ করছে, এবং তারপরের অংশটা
G1 থেকে যে সিগন্যাল সেটা বেরোচ্ছে সেটা একটা নর গেটে যাচ্ছে, G2 থেকে যে সিগন্যাল বেরোচ্ছে সেটা আরেকটা নর গেটে যাচ্ছে, এবং কিউ ড্যাশ এবং কিউ যে দুটো আউটপুট বেরোচ্ছে সেগুলো আবার ঘুরে এসে অপোজিট, মানে কিউ ড্যাশটা আসছে কিউ যেখানে বেরোচ্ছে তার দিকে, আর কিউটা যাচ্ছে কিউ ড্যাশ যেদিকে বেরোচ্ছে সেখানে, সেইভাবে করে গিয়ে আবার তারা মানে আউটপুটগুলো আবার এসে ইনপুট হিসেবে নর গেটের মধ্যে প্রবেশ করছে। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে এসআর ফ্লিপ ফ্লপে একটা গেটের মধ্যে দিয়ে এস এবং একটা গেটের মধ্যে দিয়ে আর দুটো আলাদা সিগন্যাল প্রবেশ করছিল, যার জন্য আমরা চারটে কম্বিনেশন পেয়েছিলাম 0 0 0 1 0 1, মানে 0 0 0 1 1 0 এবং 1 1। কিন্তু এখানে একটাই ইনপুট সিগন্যাল আসছে ডি, যেটা সরাসরি এসে G1 গেটে প্রবেশ করছে এবং সেইটাই আবার কমপ্লিমেন্ট হয়ে একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করছে, ফলে কমপ্লিমেন্ট হচ্ছে হয়ে সেটা প্রবেশ করছে G2-তে। তার মানে এখানে কিন্তু যে দুটো গেটের মধ্যে দিয়ে যে দুটো ইনপুট প্রবেশ করছে তারা সবসময় একে অপরের কমপ্লিমেন্ট হবে, কোনো অবস্থাতেই দুটো সেম হবে না। কারণ কি, যে ডি অরিজিনাল অবস্থায় একটা গেট দিয়ে প্রবেশ করছে, আবার কমপ্লিমেন্ট হয়ে আরেকটা গেট দিয়ে প্রবেশ করছে। তাহলে এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা নিশ্চয়ই আমাদের যেহেতু ডায়াগ্রামটা বা সার্কিটটা এসআর ফ্লিপ ফ্লপের মতোই সেরকমই কাজ করবে, শুধু পার্থক্যটা কোথায় হবে, যে কোনো অবস্থাতেই কিন্তু 0 0 বা 0 মানে 0 0 বা 1 1, অর্থাৎ দুটো ইনপুটই সেম, এই যে কন্ডিশন দুটো সেটা কিন্তু এখানে কোনোভাবেই অ্যারাইজ করবে না। কেন করবে না? কারণ ডি এবং ডি ড্যাশ কোনো অবস্থাতেই দুটোই 0 বা দুটোই 1 হতে পারে না। তার মানে কিন্তু কি হলো, এই যে 1 1 কন্ডিশনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারলাম, ফলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে সেই ফরবিডেন যে কন্ডিশনটা অবস্থাটা, রেস কন্ডিশন যেটাকে আমরা এক্ষুনি বললাম, সেটা কোনো অবস্থাতেই এখানে তৈরি হবে না। এটাই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের সুবিধা এসআর ফ্লিপ ফ্লপের থেকে, অর্থাৎ এসআর ফ্লিপ ফ্লপের যে ফরবিডেন স্টেটটা সেটাকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি। এবারে স্টেট টেবিলটা দেখে নিই। দেখো এর স্টেট টেবিলে কি আছে, এখানে একটাই ইনপুট আছে সেটা ডি, এবং ক্লক আগের মতোই 0 বা 1 হোক যাই হোক, সে যদি রাইজিং অবস্থাতে না থাকে অর্থাৎ ট্রিগার না করে, সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না ফ্লিপ ফ্লপের মধ্যে, অর্থাৎ কিউ n+1 কিউ nই থাকবে, লাস্ট স্টেটেই থেকে যাবে। কিন্তু যদি ক্লকটা রাইজিং স্টেটে থাকে অর্থাৎ 0 থেকে 1 হচ্ছে এই অবস্থায় ট্রিগার হয়, তখন যে কাজটা হবে সেক্ষেত্রে দুরকম ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে D0 অথবা D1। তাহলে ডি যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কিউ n+1টা হয়ে যাবে 0, অর্থাৎ রিসেট অবস্থাতে সেটা থাকবে, এবং যদি ডি এর মান হয় 1 সেক্ষেত্রে কিন্তু আবার কিউ n+1টা হয়ে যাবে 1, অর্থাৎ সেটা সেট স্টেটে থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এটার মূল জায়গাটা কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের মতোই, শুধু পার্থক্য কোথায়, যে এসআর ফ্লিপ ফ্লপের যে এস এবং আর উভয়ই 0 বা উভয়ই 1 যে দুটো অবস্থা আসছিল, সেটা কিন্তু ডি ফ্লিপ ফ্লপে আমরা সেটাকে কন্ট্রোল করে দিতে পারলাম, এবং যার ফলে কিন্তু ফরবিডেন স্টেটটা এক্ষেত্রে কখনোই তৈরি হলো না। এবার আমরা চলে আসছি এরপরের আরেক রকমের ফ্লিপ ফ্লপে, যার নাম হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এর বেসিক ডায়াগ্রামটাই কিন্তু দুটো আলাদা ইনপুটই আমরা পাচ্ছি, জে এবং কে বলে, যেখানে জে এসের মতো এবং কে আর এর মতো কাজ করছে। কিন্তু আমরা এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যে 1 1 ইনপুটের ক্ষেত্রে একটা ফরবিডেন স্টেট পেয়েছিলাম, যেটা আমাদের একটা সমস্যা সৃষ্টি করছিল, এবং সেটাকে ওভারকাম করার জন্য বা সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা ডি ফ্লিপ ফ্লপ বানালাম, যেখানে আমরা সেই 0 0 বা 1 1 ইনপুট অবস্থাটাই রাখলাম না। জেকে ফ্লিপ ফ্লপে কিন্তু আমরা সেই সমস্যাটা কিছুটা দূর করতে পারি। এখানে আমরা 1 1 ইনপুট কন্ডিশনটাও রাখতে পারবো, অথচ ফরবিডেন স্টেটের যে সমস্যাটা সেটাকেও আমরা ওভারকাম করতে পারবো। কি করে সেটা পারবো আমরা একটু বুঝে নিই। ফার্স্টে একটু স্ট্রাকচারটা দেখে নিই। দেখো এখানেও প্রথম একটা ক্লক পালস ট্রিগার হিসেবে প্রবেশ করছে G1 এবং G2 গেট দুটিতে। এছাড়া G1
গেটের মধ্য দিয়ে যে ইনপুটটা পাস করছে আর G2 গেটের মধ্যে দিয়ে কে ইনপুটটা পাস করছে। যে গেটটা দিয়ে মানে G1 যে গেটটা সেটা বেরিয়ে একটা নর গেটের মধ্যে প্রবেশ করছে, যেখান থেকে আউটপুট বেরোচ্ছে Q1 কিউ ড্যাশড বা কিউ কমপ্লিমেন্ট, এবং কে G2 গেটের মধ্যে দিয়ে যে প্রবেশ করলো সেখান থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা আবার আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাস করলো, যেখান থেকে আউটপুট হিসেবে আমরা কিউ পাচ্ছি। এবার এই কিউ এসে G1-এর সংলগ্ন যে নর গেট তার মধ্যে প্রবেশ করলো, আবার কিউ ড্যাশ এসে G2-র সংলগ্ন যে নর গেট তার মধ্যে প্রবেশ করলো। এইটুকু স্ট্রাকচার কিন্তু আগের মতো আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে সেই 1-1 স্টেটটাকে ভ্যালিড স্টেট করার জন্য আমরা এক্সট্রা যে একটা সার্কিটের একটা বা স্ট্রাকচারাল একটা চেঞ্জ করছি, সেটা কি কিউ ড্যাশ যে আউটপুটটা সেটা আবার এসে দেখো G1 বলে যে অ্যান্ড গেটটা তার মধ্যে প্রবেশ করছে, এবং সিমিলারভাবে কিউ যে আউটপুটটা সেটা আবার এসে G2 গেটটায় প্রবেশ করছে। অর্থাৎ G1 গেটে কিন্তু যে ক্লক পালস তো আছেই, সেই সাথে কিউ ড্যাশ পাস করছে G1 গেট দিয়ে, আর G2 গেট দিয়ে কিউ, কে এবং ক্লক সিগন্যাল যেটা ট্রিগার সেটা পাস করছে। এই যে আমরা কিউ এবং কিউ ড্যাশকে নিয়ে এসে আবার প্রথম গেটের সাথে কানেক্ট করছি, এই কাজটার মাধ্যমেই কিন্তু আমরা ওই 1-1 যে অবস্থাটা সেটাকেও ভ্যালিড করে নিতে পারছি। অর্থাৎ আমরা দেখব যে এখানে যদি জে এবং কে দুটোর মানই 1 থাকে তাহলেও কিন্তু আমরা একটা ভ্যালিড স্টেট পাবো, কোনো ফরবিডেন বা আনপ্রেডিক্টেবল স্টেট কিন্তু আসবে না। এবার আমরা এই স্টেট টেবিলটা একটু দেখে নিই। দেখো এর স্টেট টেবিলে প্রথম ক্ষেত্রে তো ক্লক পালস, সেই যদি ক্লক পালসটা রাইজিং অবস্থায় না থাকে সেক্ষেত্রে জে এর মান কে এর মান যাই হোক না কেন Qn+1 Qnই থাকবে, অর্থাৎ লাস্ট স্টেটেই থাকবে। কিন্তু যখন ক্লক পালসটা রাইজিং অবস্থায় থাকছে সেক্ষেত্রে জে এবং কে উভয়ই 0 হলে আমরা Qn+1-এর জায়গায় Qnকেই পাবো। অর্থাৎ আগের স্টেটে যেটা আউটপুট ছিল সেম আউটপুট এখানেও ভ্যালিড আউটপুট হিসেবে থাকবে। যদি J0 এবং K1 হয় সেক্ষেত্রে Qn+1 হয়ে যাবে 0, অর্থাৎ রিসেট স্টেটে থাকবে। যখন J1 এবং K0 তখন Qn+1 হয়ে যাবে 1, অর্থাৎ সেট স্টেটে থাকবে। অর্থাৎ 0-1-এর ক্ষেত্রে 0, 1-0-র ক্ষেত্রে 1। এটাও কিন্তু দেখো ওই SR-এর মতোই। পার্থক্যটা কোথায়? যখন 1-1 অবস্থাতে থাকবে অর্থাৎ J1 K1 তখন Qn+1টা হয়ে যাবে Qn ড্যাশড, অর্থাৎ Qn+1-এর মানটা হবে প্রিভিয়াস যে রেজাল্টটা ছিল অর্থাৎ Qn তার কমপ্লিমেন্ট। অর্থাৎ আগে যদি 0 থাকতো তাহলে এবার হবে 1, আগে যদি 1 থাকতো তাহলে এবার হবে 0। অর্থাৎ জিনিসটা জাস্ট টগল করে যাবে, অর্থাৎ যে অবস্থায় ছিল ঠিক তার বিপরীত অবস্থায় চলে যাবে। এই জন্য এই স্টেটটাকে বলা হচ্ছে টগল স্টেট। অর্থাৎ এটা কিন্তু আনপ্রেডিক্টেবল হবে না। ধরে নিচ্ছি প্রথম অবস্থায় আমাদের Qn1 ছিল, সেক্ষেত্রে নতুন Qn+1 হয়ে যাবে 0, এবং যদি Qn 0 থাকতো তাহলে নতুন Qn+1 হয়ে যাবে তার অপোজিট বা কমপ্লিমেন্ট অর্থাৎ 1, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। অর্থাৎ ফ্লিপফ্লপটি যে আউটপুট প্রদর্শন করছিল ঠিক তার অপোজিট কমপ্লিমেন্টটাকে দেখাবে, সেই জন্যই এই স্টেটটাকে বলা হচ্ছে টগল স্টেট। তার মানে কি হলো, এখানে আমরা দুটো ইনপুট 1-1-এর ক্ষেত্রেও একটা ভ্যালিড স্টেট তৈরি করতে পারলাম। এটাই হচ্ছে জেকে ফ্লিপফ্লপের বৈশিষ্ট্য। চলে আসি পরবর্তী টাইপের ফ্লিপফ্লপে। এই টাইপের ফ্লিপফ্লপের নাম হচ্ছে টগল বা টি ফ্লিপফ্লপ। এটার স্ট্রাকচারটা কিন্তু জেকে ফ্লিপফ্লপের মতো, শুধু পার্থক্য কোথায়? এখানে আলাদা করে G1 গেটের মধ্যে দিয়ে জে নামক এবং G2 গেটের মধ্যে দিয়ে কে নামক দুটো ইনপুট যাচ্ছে না। তার পরিবর্তে এখানে একটাই ইনপুট যার নাম আমরা বলছি টি, সেটি কিন্তু G1 এবং G2 দুটো গেটের মধ্যে দিয়েই যাচ্ছে। তাহলে প্রথমে যেটা আমরা বুঝতে পারছি যে জেকে ফ্লিপফ্লপের ক্ষেত্রে যেভাবে কাজ করেছে এই গেটটা হুবহু সেভাবেই কাজ করবে, কারণ স্ট্রাকচারাল দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্য কোথায়? যে জে আর কে যে দুটো আলাদা হতে পারতো, অর্থাৎ একটা 0 একটা 1, অর্থাৎ 0-1 বা 1-0 যে দুটো কন্ডিশন আসতে পারতো সেটা কিন্তু এখানে কখনোই আসতে পারবে না, যেহেতু দুটো
অংশতেই দুটো গেট দিয়ে একটাই সিগন্যাল পাস করছে, তাহলে এক্ষেত্রে 0 0 এবং 1 1 এই দুটো কন্ডিশনই শুধু চলবে। এবার আমরা একটু জেকে ফ্লিপ ফ্লপের যে স্টেট টেবিলটা সেটা একটু মনে করার চেষ্টা করি। এক্ষুনি আমরা দেখলাম যে যখন দুটোই 0 থাকছে তখন কিন্তু QN+1টা আনচেঞ্জড, অর্থাৎ QN এর মতোই থাকছে, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না। আর যখন দুটোই 1 হচ্ছে, অর্থাৎ জে এবং কে দুটোই 1 হচ্ছে, তখন QN+1 হয়ে যাচ্ছে QN কমপ্লিমেন্ট, অর্থাৎ আগে যে আউটপুট ছিল সেটার অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে এই টগল যে ফ্লিপ ফ্লপ সেটা কেন আমরা তৈরি করলাম বা কেন আমরা ব্যবহার করব একটু বুঝি। যখন একটা ট্রিগারিং হচ্ছে, ক্লক পালস আসছে, সেক্ষেত্রে টি যদি 0ই থাকে তাহলে জে এবং কে দুটোর জায়গাতেই 0 প্রবেশ করছে, অর্থাৎ 0 0 ইনপুটের মতো করে সেটা আনচেঞ্জড অবস্থায় থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি টি হিসেবে 1 আসে, অর্থাৎ দুটো গেট G1 এবং G2 দুটো দিয়েই 1 1 প্রবেশ করে, সেক্ষেত্রে যদি ক্লক পালস আসতে থাকে, বারবার করে ক্লক পালস আসছে, তাহলে প্রতি ক্লক পালসে কি দেখা যাবে, আউটপুটটা টগল করে যাবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি 0 থাকে, আমরা প্রথম অবস্থায় ধরে নিচ্ছি যে Q0 আছে, সেক্ষেত্রে যখন টি দিয়ে আমরা 1 পাস করাচ্ছি তাহলে দুটো গেট দিয়েই 1 1 আসছে, তো সেক্ষেত্রে যখনই ক্লক পালস এলো কিউটা চেঞ্জ হয়ে গেল 1, 0 থেকে 1। আবার যেই ক্লক পালস আসছে, ইনপুট তো 1 1ই আছে, সেক্ষেত্রে আবার কিউটা যে 1 আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0, আবার পরের ক্লক পালসে 0টা চেঞ্জ হয়ে যাচ্ছে 1। এই যে ব্যাপারটা, অর্থাৎ আউটপুটটা টগল করছে, সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল না বা আনস্টেবল না, প্রত্যেক ক্লক পালসের সাথে সেটা টগল করছে, অর্থাৎ প্রত্যেক ক্লক পালসে একবার 0 একবার 1, একবার 0 একবার 1 এরকম হচ্ছে, অর্থাৎ এরকম হতে পারবে, কিন্তু কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমরা টি হিসেবে 1 সিগন্যালটাকে পাঠাবো। 0 হলে কিন্তু আর কিছু চেঞ্জ হবে না, কিন্তু যতক্ষণ টি হিসেবে আমরা 1 পাঠাতে পারবো ততক্ষণ আমরা কি দেখব, যে এর যে আউটপুটটা সেটা কিন্তু টগল করতে থাকবে প্রতি ক্লক পালসের সাথে। এই জন্যেই কিন্তু এই ফ্লিপ ফ্লপটাকে আমরা টগল ফ্লিপ ফ্লপ বলি, এবং যেখানে আমাদের এই টগল করাতে হয়, অর্থাৎ 0 1 0 1 প্রতি ক্লক পালসে আনতে হয়, সেক্ষেত্রেই কিন্তু আমরা এই টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে পারবো বা করব। তাহলে স্টেট টেবিলটা দেখে নিই। এক্ষেত্রে ওই একই ব্যাপার, ক্লক পালস 0 1 যাই থাকুক না, মানে 0 বা 1, মানে সোজা কথায় যদি রাইজিং অবস্থায় না থাকে তাহলে টি এর মান যাই হোক না কেন QN+1 QNই থাকবে, অর্থাৎ লাস্ট স্টেটেই থাকবে। এমনকি যদি টি 0 হয় তাহলেও কিন্তু কিছু চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল কাজটা আমরা T1 রেখেই করছি, মানে টিকে 1 রাখলে কিন্তু তখন আমরা দেখব যে প্রতি ক্লক পালসের সাথে কিন্তু QN+1টা হয়ে যাবে QN এর কমপ্লিমেন্ট, অর্থাৎ স্টেটটা হয়ে যাবে টগল, অর্থাৎ যেটা এক্ষুনি বোঝালাম যে প্রত্যেক ক্লক পালসে একবার 0 থেকে 1 একবার 1 থেকে 0 এইভাবে টগল করতে থাকবে। এটাই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এবার আমরা চলে আসছি লাস্ট টাইপের ফ্লিপ ফ্লপে। এটা কিন্তু সবচেয়ে বড় ডায়াগ্রাম, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটাই কিন্তু ভীষণভাবে আসে পরীক্ষার ক্ষেত্রে। এটার নাম হচ্ছে মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। আমরা ছবিটা খুব ভালো করে দেখি, দেখো ছবিটার মধ্যে দুটো আলাদা গ্রে অংশ রয়েছে, যার মধ্যে প্রথমটাকে যদি আমরা দেখি সেখানে G1 G2 G3 G4 চারটে গেট রয়েছে, এবং তারপরের যে গ্রে অংশটা রয়েছে তাতে G5 G6 G7 G8 আরও চারটে গেট রয়েছে। এদের মধ্যে G1 G2 এবং G5 G6 হচ্ছে অ্যান্ড গেট, আর G3 G4 G7 G8 এরা হচ্ছে নর গেট। প্রথম একটা ক্লক পালস প্রবেশ করছে। আরেকটু বলে নিই আগে, যে এই যে দুটো গ্রে অংশ দেখো, তার প্রথম অংশটাকে বলা হচ্ছে মাস্টার ফ্লিপ ফ্লপ, আর পরের অংশটাকে বলা হচ্ছে স্লেভ ফ্লিপ ফ্লপ। কেন? প্রথম যে ক্লক পালসটা ঢুকছে সেটা G1 এবং G2 গেটের মধ্যে প্রবেশ করলো, সেই সাথে জে এবং কে যে ইনপুট দুটো যেটা বাইরে থেকে আমরা পাঠাচ্ছি সে দুটো যথাক্রমে G1 এবং G2 গেটের মধ্যে প্রবেশ করলো।
এরপর এই দুটো গেট থেকে যে দুটো সিগন্যাল বেরোচ্ছে তারা G3 এবং G4 এর মধ্যে যথাক্রমে প্রবেশ করলো এবং সেই আউটপুট দুটো ঠিক যেভাবে এতগুলো স্ট্রাকচারে এসছে ঠিক সেভাবেই উল্টোভাবে, অর্থাৎ G3টা G4-এ, G4-এরটা G3-তে আবার প্রবেশ করলো। এরপরে ফাইনাল যে দুটো আউটপুট G3 আর G4 থেকে বেরোলো তারা কি করলো দেখো, আবার ইনপুট হিসেবে G5 এবং G6-এ প্রবেশ করলো। সেই সাথে আমাদের প্রথম যে ক্লক পালসটা সেটাই একটা নট গেটের মাধ্যমে অর্থাৎ কমপ্লিমেন্ট হয়ে ক্লক কমপ্লিমেন্ট বা ক্লক ড্যাশড হিসেবে G5 বা G6-এ ঢুকলো। এবার এর মাধ্যমে এই G5 এবং G6 থেকেও তো দুটো আউটপুট বেরোচ্ছে, তারা আবার যথাক্রমে G7 এবং G8-এর মধ্যে দিয়ে পাস করলো। সেক্ষেত্রেও দুটো আউটপুট বেরোলো যাদেরকে আমরা কিউ ড্যাশ টু কিউ বলছি। তারা G7-এরটা এসে G8-এ এবং G8-এরটা গিয়ে G7-এ আবার প্রবেশ করলো এবং সেই সাথে এটা যেহেতু ফাইনাল আউটপুট, কিউ ড্যাশটা এসে একদম প্রথম G1-এর মধ্যে প্রবেশ করলো জের সাথে, আর কিউটা এসে আবার কের সাথে G2-র মধ্যে প্রবেশ করলো। তাহলে স্ট্রাকচারটা আমরা ভেঙে ভেঙে দেখলে কিন্তু স্ট্রাকচারটা খুব বিশাল কিছু বড় লাগছে না, কারণ এখানে প্রথম একটা জেকে ফ্লিপ ফ্লপ আছে, আবার একটা জেকে ফ্লিপ ফ্লপ আছে। শুধু পার্থক্যটা কোথায়, যে প্রথমটার যে আউটপুট দুটো তারা সেকেন্ডটাতে ইনপুট হিসেবে ঢুকছে, আর ফাইনাল যে আউটপুট দুটো তারা কিন্তু এসে প্রথম G1 এবং G2-র সাথে ঢুকছে এবং ক্লকটা অরিজিনাল অবস্থায় বা আনচেঞ্জড অবস্থায় G1 G2-তে ঢুকছে আর কমপ্লিমেন্ট হয়ে G5 G6-এ। এবার এই মাস্টার স্লেভের কার্যপদ্ধতিটা কি দেখো, ক্লক যখন হাইতে থাকবে ক্লক কমপ্লিমেন্ট তখন লোতে থাকবে, তাহলে যখন মাস্টার অংশটা কাজ করবে তখন স্লেভ অংশটা কিন্তু কাজ করবে না। আবার যখন মাস্টার অংশটা কাজ করবে না, অর্থাৎ যখন সেটা লো থেকে মানে আপ থেকে লোতে যাবে, তখন কিন্তু স্লেভটা উল্টো অবস্থায় থাকবে কমপ্লিমেন্ট অবস্থায়, তখন স্লেভ অবস্থাটা কাজ করবে। ঠিক এইভাবেই কিন্তু মাস্টার স্লেভ কাজ করে এবং এই মাস্টার স্লেভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লিপ ফ্লপ। খুব মনে করে এটা পড়বে, খুব ভালো করে এটা পড়বে, কারণ এই ডায়াগ্রামটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণভাবে আসে এবং দেখে তো আমাদের প্রথমে বেশ বড় বলে মনে হয়, কিন্তু আমি যেভাবে বললাম যে দুটো পার্টে ভেঙে যদি বোঝো দেখবে এটা আঁকতে কিন্তু প্রবলেম হবে না। তাহলে আমরা বিভিন্ন ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানলাম, ফ্লিপ ফ্লপ কাকে বলে সেটাও আমরা জানলাম এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে কেন আমরা একটার পর আরেকটা আনছি ফ্লিপ ফ্লপ নতুন ধরনের সেটাও আমরা জানতে পারলাম। এখানেই কিন্তু আমাদের ফ্লিপ ফ্লপ সংক্রান্ত বেসিক যে পড়া সেটা শেষ হচ্ছে। এরপর নেক্সট ভিডিওতে আমরা এই ফ্লিপ ফ্লপ ব্যবহার করে আরও কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন রেজিস্টার, কাউন্টার ইত্যাদি তৈরি করা শিখব। এখানেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করছি।